নির্বাচন তো শেষ, তাহলে এখন কি হবে? এখন কি করা যাবে? রাজনৈতিক দলগুলো এখন কি করবে? দেশের জনগণ এখন কি করবে? নির্বাচনের পরে দেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বই বা কি? এ যখন অবস্থা, আমরা তখন একটু নির্বাচনের ফলাফলের দিকে তাকাই। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ফলাফলের ক্ষেত্রে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে কিছুটা বিতর্কের জন্ম নিয়েছে। এটা আশা করি নির্বাচন কমিশন তারা ভালোভাবে হ্যান্ডেল করবে। রাজনৈতিক দলগুলো যে আবেদন জানাচ্ছে সেগুলো তারা বিবেচনা নেবে, সেটি আলাদা ইস্যু। এবং সেটি আমি প্রত্যাশা করব নির্বাচন কমিশন সেটি ভালোভাবেই তারা সমাধান করবে। এখন যদি ফলাফলের দিকে তাকাই আমরা, বিএনপি জোট নিরঙ্কুশভাবে জয় পেয়েছে। তারা 212টি সংসদীয় আসনে জিতেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট তারা 77টি আসনে জয়লাভ করেছে। বিএনপি 200টি আসন পাওয়াটা বর্তমান সময়ে স্বাভাবিক, যেহেতু আওয়ামী লীগ নেই। কিন্তু জামায়াত ইসলামী তারা যে 68টি এককভাবে এবং জোটগতভাবে 77টি আসন পাবে, এটি ছিল অস্বাভাবিক। আমরা দেখেছি ঢাকা সিটিতে 15টি আসন আছে। এখানে ছয়টি আসন কিন্তু জামাত জিতেছে, এনসিপির একটা, টোটাল 7টা, আর বাকি 8টি হচ্ছে বিএনপি। এই যে রাজধানীতে জামাতের উত্থান, সেটি কিন্তু কম না। সুতরাং, এবং কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের ভোটার ভোটের পরিসংখ্যান খুব কাছাকাছি। কোথাও বিএনপি জিতেছেন অল্প ভোটে, কোথাও জামাত জিতেছেন অল্প ভোটে। বলা যায় যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সংসদ সদস্যরা জয়লাভ করেছেন এবং বাংলাদেশ একটি শান্তিপূর্ণ নির্বাচন পেয়েছে। আর বললামই তো, যেগুলা নিয়ে অভিযোগ রয়েছে কিংবা আপত্তি রয়েছে সেগুলো নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের আইনি প্রক্রিয়া কিংবা নির্বাচন কমিশন তার যে প্রক্রিয়া আছে সেটির মাধ্যমে তারা সমাধান করবে। এখন ঘটনা হচ্ছে, এই নির্বাচনের পরপরই জনাব তারেক রহমানকে বিশ্বের অনেক শীর্ষ নেতারা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকেও শুভেচ্ছা জানিয়েছেন, নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা নির্বাচনে এত ভালো ফলাফল করেছেন এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পেরেছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন। কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সচরাচরভাবে যে নির্বাচন শেষে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় দেশে। হ্যাঁ, ঠিক আছে, দেশের কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত খবর আসছে একজনের মৃত্যু হয়েছে, বিএনপি দ্বারা একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী মৃত্যুবরণ করেছেন। এছাড়া বিভিন্ন জায়গায় হামলার ঘটনা শোনা যাচ্ছে, আহত হওয়ার ঘটনা শোনা যাচ্ছে। এগুলো আশাবাদী খুব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এখন জনাব তারেক রহমান আজকে প্রথম তিনি নির্বাচিত হয়ে বা তার দল নির্বাচিত হওয়ার পরে একটি সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত ভালো কয়েকটি কথা বলেছেন। তার কথার মধ্যে রয়েছে ঐক্যবদ্ধ আহ্বান। তিনি ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ জমিয়ত উলামা ইসলাম সহ সবাইকে, এই যে 51টি দল, রাজনৈতিক দল তার নির্বাচনে অংশগ্রহণ করেছে, সবাইকে তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং তিনি বলেছেন নির্বাচনকালীন সময় নির্বাচনের জন্য বিজয়ী হওয়ার জন্য অনেকে অনেক রকম কথাবার্তা বলেছেন, কথার মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু দেশ গঠনের জন্য আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, তিনি এটা বলেছেন। এবং তিনি বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই এই বিজয়টাকে। কিভাবে তিনি বলতে চাচ্ছেন, প্রথমত হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আনার চ্যালেঞ্জ। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের বর্তমান সময়ে। তাছাড়া তিনি বলেছেন যে অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে তাদের এই যাত্রা শুরু হবে। এবং তিনি বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে আসা, তারপরে হচ্ছে যে সাংবিধানিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা। তিনি বোঝাতে চাচ্ছেন ফেসিবাদের রেখে যাওয়া এই যে বঙ্গুর অর্থনীতি, তিনি স্পষ্টভাবে বলেছেন ফেসিবাদের রেখে যাওয়া বঙ্গুর অর্থনীতি ও কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশে পুনরায় একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। এই জবাবদিহি সংসদ যদি কার্যকর করতে চান দেশের রাজনৈতিক দলগুলো, তাহলে অবশ্যই সরকারি দল
যেমনটি দায়িত্বশীল আচরণ করতে হবে, তেমনটি বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করতে হবে। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে সংশোধনের উদ্দেশ্যে বিরোধিতা করবে বিরোধী দলগুলো, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি সরকার দল তারা অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে, তাদেরকে আরো আরো বেশি করে তাদেরকে সচেতন থাকতে হবে, সচেতন হতে হবে। কেননা দেখুন, একটি ফ্যাসিবাদ তৈরি হলে বাংলাদেশের কি পরিস্থিতি হয় সেটি আমরা দেখেছি বিগত 16 বছর। আমরা দেশের জনগণ চাই না নতুন করে কোনো ফ্যাসিবাদ আসুক। আমরা প্রত্যাশা করব জনাব তারেক রহমান মজলুম ছিলেন, তিনি সেটি মাথায় রেখেই দেশ পরিচালনা করবেন এবং সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবেন। সবাইকে নিয়ে মতলব সরকার গঠন করে না, সবার মতামত নিয়ে, সবাইকে শ্রদ্ধা করে, সবার প্রতি ভালোবাসা দেখিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নিয়ে যাবেন। বাংলাদেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এটি হচ্ছে মূলত একটি দেশের মানুষের চাওয়া পাওয়া থাকে। একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের বেলায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, রাজনীতিতে বিরোধিতা থাকবে, একে অন্যকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করবে, এটি তো স্বাভাবিক। এটি যদি না করে তাহলে সে পরবর্তীতে সরকার কিভাবে গঠন করবে? আজকে জামায়াত ইসলামী তারা ৭৭টি আসন লাভ করেছে জোটগতভাবে। ২০০৮ সালে বেগম খালেদা জিয়া তিনিও ৩৫টা বা ৩৬টা আসন নিয়ে প্রধান বিরোধী দলে ছিলেন, তাই না? তিনি তো আসছেন আজকে ১৬-১৭ বছর পরে, তার দল তো আসছে ক্ষমতায়। তিনি আজ ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি অত্যন্ত আপসীন নেত্রী এবং বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ ছিলেন। তার দল আজকে ১৭ বছর পর ক্ষমতা আসছে। তো আওয়ামী লীগের অপকর্মের কারণেই তো বিএনপি ক্ষমতা আসতে পারছে। এখন যদি আওয়ামী লীগের অপকর্মের কারণে বিএনপি ক্ষমতা আসছে, বিএনপি যেন এমন কোনো কর্মকাণ্ড না করে যাতে অন্যরা সুযোগ পায়। জামাত তো এখন এই সুযোগটা খুঁজবে। তারা চিন্তা করবে যে হ্যাঁ, বিএনপি কোনো অন্যায় করুক, আমরা সেটি বেনিফিট পাবো। এই সুযোগ বিএনপি যেমনটা দেওয়া উচিত না, তেমনটি জামায়াত ইসলামী অপরাধগুলোকে চিহ্নিত করবে, কথা বলবে, বিরোধিতা করবে, কিন্তু বিরোধিতার খাতিরে হ্যাঁ যে কোনো কিছুতে বিরোধিতা করবো, বিষয়টা এমন না, এমন যেন না হয়, এই প্রত্যাশা থাকবে। কারণ হচ্ছে সকল মানুষ একটি স্বতঃস্ফূর্ত সংসদ দেখতে চায়, কিন্তু আমরা আগে কি দেখেছি? সংসদে নাচ গান, হ্যাঁ, কবিতা আবৃত্তি, একজন আরেকজনকে তুষামুদি, এগুলা। কিন্তু এই সংসদে আমরা এটা দেখতে চাই না। এই সংসদে আমরা সত্যিকারের দেশ নিয়ে পর্যালোচনা, দেশ নিয়ে আলোচনা, দেশের উন্নয়নের স্বার্থে কথা বলে আমরা দেখতে চাই এবং আমরা এটি দেখবো আশাবাদী। কারণ এখানে যারা নির্বাচিত হয়েছেন, বিএনপির বলেন, জামাতের বলেন, এনসিপির বলেন, তাদের অনেক বিগত কয়েক বছর থেকে তাদের রাজনীতি আমরা দেখে আসছি, তারা ন্যায়ের পক্ষে কথা বলছেন, তারা অনেকেই মজলুম। অনেক ব্যক্তি আছেন যারা ফাঁসির মঞ্চ থেকে আজকে সংসদ নির্বাচিত হয়েছেন। অনেক আছেন ২৪-এর আন্দোলনে জীবন দিতে দিতে গিয়ে বেঁচে আসছেন, মৃত্যুর একদম মুখোমুখি অবস্থান থেকে ফিরে এসে আজকে তারা সংসদ নির্বাচিত হয়েছেন। এবং বিএনপি জামাতের যে সকল নেতারা নির্বাচিত হয়েছেন সকলেই মজলুম ছিলেন, সকলেই নির্যাতিত ছিলেন, আজকে তারা এমপি হয়েছেন। আমরা প্রত্যাশা করব বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেবেন। এবং এই যে চ্যালেঞ্জগুলো আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সাংবিধানিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা স্বাভাবিককরণের চ্যালেঞ্জ, এগুলোকে যদি মোকাবিলা করতে হয় এবং দেশকে শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।